আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সঠিক পথে মেট্রো রেল নির্মাণে ঢাকা স্ট্রাকচার প্ল্যান অনুযায়ী সেনানিবাস সহ তেজগাঁও বিমানবন্দর সরিয়ে ফেলার বিষয়টি আইনে পরিণত করার দাবি। পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ সরকারের জন্য বড় শিক্ষা, দেশের ভাবমূর্তি ও বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা অর্থনীতিবিদদের। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ইভিএম নিয়ে আইভি তৈমুরের অভিযোগ, নির্বাচন বানচালের ষড়যন্ত্রের কথা বললেন শামীম। সালাম আলাইকুম, সরকার পায়েল আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। ঢাকা স্ট্রাকচার প্ল্যান অনুযায়ী সেনানিবাস সহ তেজগাঁও পুরাতন বিমানবন্দর ঢাকা থেকে সরিয়ে ফেলার বিষয়টি বাঞ্ছনীয়, অথচ তাই এখন বাধা হয়ে দাঁড়িয়েছে রাজধানীকে বাসযোগ্য করতে মেট্রো রেল বাস্তবায়নে। ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান বা ডিএমডিপির প্রণেতা সহ বিশেষজ্ঞরা একথা জানিয়েছেন একুশে টেলিভিশনকে। তারা আরও বলেন, এই বিষয়টি এখন সংসদে উত্থাপন করে আইনে পরিণত করা উচিত। রিপোর্ট করছেন মঞ্জুরুল আলম পান্না। 1988 সালেই পরিত্যক্ত ঘোষিত হয় তেজগাঁও বিমানবন্দর, অথচ এই বিমানবন্দর ঝুঁকিতে পড়ার অজুহাতে বিমান বাহিনীর আপত্তির কারণে বিজয় সরণির পরিবর্তে সংসদ ভবনের পাশ দিয়ে মেট্রো রেলের নতুন পরিকল্পনায় নষ্ট হবে সংসদ ভবনের খোলা মাঠের 55 মিটার জায়গা। রাজধানী ঢাকার উন্নয়ন এবং তেজগাঁও বিমানবন্দর শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা দাবি জানালেন, একটি পরিত্যক্ত বিমানবন্দর নিয়ে না ভেবে বরং এই স্থানে সিটি স্কয়ার নির্মাণের। ওটা জারি হোক, ওটা যদি সিভিল এভিয়েশনের হয়, ওটা যদি ওয়ার্কস মিনিস্ট্রি হয়, ওটা যে মিনিস্ট্রির হোক না, আমরা চাই যে ওইখানে একটা সুন্দর সিভিক সেন্টার। যেটি যে সিদ্ধান্ত নিতে 1 থেকে 1.5 বছর সময় লেগেছে, হঠাৎ আমরা দেখতে পেলাম গত কয়েকদিন আগে আমার মাননীয় প্রধানমন্ত্রী একটি বক্তব্য দিয়েছেন যে পার্লামেন্টের ওখান দিয়ে যাওয়াটাই সবচেয়ে ভালো হবে। যে ওনাকে যারা 1.5 বছর ধরে চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছিলেন, তারা কি ওই সিদ্ধান্তটি কি গোপন করেছিলেন? বেস্টটিকে প্রাইম মিনিস্টারকে দেওয়া যাবে না। আলোচনা সভায় উপস্থিত বিশেষজ্ঞরা একুশে টেলিভিশনকে জানান, ঢাকা শহর থেকে তেজগাঁও বিমানবন্দর এবং সেনানিবাস সরিয়ে ফেলার বিষয়টি গেজেটে প্রকাশ হয়েছে, অথচ তা সত্ত্বেও মেট্রো রেলের বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়িয়েছে এই বিমানবন্দর। আর আজকে যে কথা বলছে সেটা সম্পূর্ণ অযৌক্তিক এবং বেআইনিও বলা যায়, কারণ যে স্ট্রাকচার প্ল্যান তো এখনো ইনভোক, 2015 সাল পর্যন্ত স্ট্রাকচার প্ল্যান ইনভোক একটি আইনি বাধ্যবাধকতার ভিতর আছে। কারণ আমরা এই প্ল্যানটি তৈরি করার পরে এটা 3 মাস ধরে পাবলিক হিয়ারিং হয়েছে। পাবলিক হিয়ারিং এ কিন্তু তারা কেউ এই জায়গাটার ব্যাপারে কোনো রকম আপত্তি করে নাই, এবং পাবলিক হিয়ারিং হওয়ার পরেই এটা গ্যাজেট হয়েছে। গ্যাজেট হয়ে এখন এটা নির্ধারিত হয়েছে যে এটা ভবিষ্যতের জন্য সেন্ট্রাল পার্ক বা স্পোর্টস কমপ্লেক্স। যারা এখান থেকে উঠে যাওয়ার কথা ছিল তারা আমাদেরকে বলছে যে এটা এখন এখান দিয়ে যেতে পারবে না, তাদের সমস্যা হবে। তা তাদের এক্সিস্টেন্স যেখানে কোয়েশ্চেনেবল, সেখানে তাদের কথায় আমাদের মেট্রো রেলের মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস অ্যালাইনমেন্ট সরে যাবে, এটা কিন্তু অনভিপ্রেত এবং এটা হতে পারে না। প্রায় 22 কিলোমিটার মেট্রো রেলের জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 12,500 কোটি টাকা, যার প্রায় 80% ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাইকা। কিন্তু পথ পরিবর্তনে অনিশ্চিত হয়ে পড়েছে নির্ধারিত সময়ের মধ্যে ঋণের টাকা ছাড়ের। মঞ্জুরুল আলম পান্না, একুশে টেলিভিশন, ঢাকা। পদ্মা সেতু নিয়ে বড় রকমের দুর্নীতির অভিযোগে দাতা সংস্থা আপাতত অর্থ ছাড় থেকে সরে এসেছে। এ অবস্থায় আগামী মাসে দাতা সংস্থাদের সঙ্গে সরকারের পূর্ব নির্ধারিত বৈঠকও হচ্ছে না। অর্থনীতিবিদরা বলছেন, সরকারের জন্য এটি একটি বড় শিক্ষা। এ ধরনের অভিযোগ থেকে দেশের ভাবমূর্তি নষ্ট করে, আর এটি বিদেশি বিনিয়োগেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। জিএম আহসানের রিপোর্ট। স্বপ্নের পদ্মা সেতু এখনই হচ্ছে না, কারণ পদ্মা সেতুর অর্থের বড় যোগানের প্রতিশ্রুতি ছিল বিদেশি দাতা সংস্থাগুলোর। কিন্তু দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংকের সঙ্গে অন্য দাতা সংস্থাগুলো অর্থ ছাড় এখনই করছে না। অর্থনীতিবিদরা বলছেন, সরকারকে যে কোনো মূল্যে বিষয়টি পরিষ্কার করতে হবে, তা না হলে আগামীতে বড় প্রকল্পগুলোর অর্থ পেতে কষ্ট হবে। এখানে শুধু পদ্মা সেতুর অর্থায়ন বিলম্বিত হলো, এটাই বড় কথা না। বড় কথা হলো আমার
কিছু অভিযোগ উঠলে যেহেতু আমাদের দুর্নীতির একটা ভাবমূর্তি আগে থেকেই নেতিবাচক আছে, কাজে আমাদেরকে এই স্বচ্ছতার সঙ্গে বিশ্বাসযোগ্যতার সঙ্গে এটা উত্তর খুঁজে বের করতে। এটা একটা সিগন্যাল দেবে। আবার বিশ্বব্যাংক বলছে, বায়োলেটারাল অনেক সংস্থা আছে, তারাও একই কথা বলবে। কানাডা, নরওয়ে, সুইডেন বায়োলেটারাল যেগুলো আছে, দ্বিপাক্ষিক চুক্তিগুলো, জাপান বলতে পারে দ্বিপাক্ষিক বলতে, এগুলো তো আমরা দেখতে পাচ্ছি। বড় প্রকল্প বাস্তবায়নে এখনো দেশীয় সক্ষমতা তৈরি হয়নি, তাই দাতা সংস্থাগুলোর কাছ থেকে সহজ শর্তে অর্থ পাওয়া না গেলে বিশেষ করে সেবা খাত কিছুটা ধাক্কা খাবে বলে অভিমত অর্থনীতিবিদদের। লং টার্ম যদি এই বড় বড় প্রজেক্টগুলি টাকাগুলি না পেলে হয়, ইনফ্রাস্ট্রাকচার একটা অর্থনৈতিক একটা বিরাট শর্ত আমাদের বড় বড় ইনফ্রাস্ট্রাকচারগুলি তৈরি করা। তারপরে এটার আবার আরেকটা দিক আছে, আমাদের দেশের কর্মসংস্থান তৈরি করে, আমাদের অন্যান্য যে লিঙ্কের ছোট ইন্ডাস্ট্রিগুলো আছে, অন্যান্য সরবরাহের প্রতি সার্ভিস সেক্টরগুলো গ্রো করে, তাই না? তাই এটা কিন্তু একটা সার্বিকভাবে লিঙ্কেজ। সারা বিশ্বে আমাদের যে ভাবমূর্তি এবং বৈদেশিক সাহায্য বা বৈদেশিক বিনিয়োগের পরিবেশের জন্য যে ধরনের ইতিবাচক একটা ভাবমূর্তি প্রয়োজন, এটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। অর্থনীতিবিদরা আরো বলছেন, শুধু দাতা সংস্থার অভিযোগে নয়, রাষ্ট্রের যে কোনো দায় জনগণের, তাই দুর্নীতি না করে খরচ কমানো গেলে দেশেরই লাভ বেশি। GM আহসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনের খবর। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করা হবে, জানিয়েছেন নির্বাচন কমিশনার সহুল হোসাইন। দুই মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি এবং তৈমুর আলম খন্দকার অভিযোগ করেছেন, তাদের জনপ্রিয়তা যেখানে বেশি সেসব ওয়ার্ডেই ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে মেয়র প্রার্থী শামীম ওসমান বলেছেন, প্রতিক্রিয়াশীল চক্র নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়কে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন ফাল্গুনী দত্ত। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের সার্বিক দিক নিয়ে নির্বাচন কমিশনার সহুল হোসাইন শনিবার জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি নগরীর জিয়া হলে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় প্রার্থীরা তাদের বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। পরে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে নির্বাচন কমিশন প্রয়োজনে সেনা মোতায়েন করবে। আমি বলিষ্ঠ কণ্ঠে বলেছি যে নির্বাচন কমিশন যদি মনে করে যেমন কোন অবস্থা দাঁড়াইছে, তাহলে যে কোনো পদক্ষেপ দরকার হবে তাই নেওয়া হবে। অর্থাৎ আমরা যদি মনে করি যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য সৈন্য নামানোর দরকার, আমরা দেব তাদের। এর আগে মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি বলেছেন, নির্বাচন কমিশন প্রার্থীদের সঙ্গে আলোচনা না করেই ইভিএম এর এলাকা নির্ধারণ করেছে। তিনি এখনো সুষ্ঠু নির্বাচনের জন্য সেনা মোতায়েনের দাবি করেন। যেই এলাকাগুলিতে আমার জনপ্রিয়তা একটু সবচেয়ে বেশি আর কি, মোটামুটি সেখানেই যেন ইভিএমটা সেট করেছে। এটা আমি বলতে চাচ্ছি না যে এখানে কোন রকমের কারচুপি আছে, বাট আমি জিনিসটা ক্লিয়ার হতে চাচ্ছি। তবে 6 নং ওয়ার্ডের সুমিল পাড়ায় প্রচারণার সময় শামীম ওসমান বলেছেন, প্রতিক্রিয়াশীল একটি চক্র নির্বাচন বানচালের চেষ্টা করছে। তিনি আরো বলেন, খুব শীঘ্রই দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা তার প্রচারণায় অংশ নেবে। এই নির্বাচনটাকে নিয়ে খুব গভীর ষড়যন্ত্র হচ্ছে এবং এই ষড়যন্ত্র আমাকে ঠেকানোর জন্য না, মনে হয় প্রগতিশীল শক্তিকে ঠেকানোর জন্য। তৈমুর আলম খন্দকার বলেন, কোনোভাবেই ইভিএম এর মাধ্যমে নির্বাচন হতে দেয়া হবে না। মানুষ একটা কথা বলে যে নিরাপদে ভোট দিতে চাই, নিরাপদে ভোট দেওয়ার ব্যবস্থা করেন, মানুষের একটাই কথা। এদিকে শামীম ওসমানের বাড়িতে শনিবার যুবলীগের কেন্দ্রীয় নেতারা বৈঠক করেছে। ফাল্গুনী দত্ত, 21 টেলিভিশন, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা ব্যবহার করার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ডক্টর এটিএম শামসুল হুদা। শনিবার নির্বাচন নিয়ে নর্দার্ন ইউনিভার্সিটি আয়োজিত এক সেমিনারে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ হলেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে এমন ধারণা ভুল। নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজন সংশ্লিষ্ট সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, পাশাপাশি দরকার প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। We are taking all kind of precaution, and we have identified the centers where there is possibility of breakdown of law and order. We are putting the CCTVs. Then we will have CCTVs in the counting center where finally the results will be assimilated.
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন গ্রামীণ ফোনের সিংহভাগ শেয়ারের মালিক টেলিনরের প্রেসিডেন্ট ও সিইও জন ফেব্রিক গাক্সাস। শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে দেখা করেন ফেব্রিক গাক্সাস। এ সময় নরওয়ের রাষ্ট্রদূত র্যাগন বার্টিলুন্ডো উপস্থিত ছিলেন। তারা ব্যবসা ও বিনিয়োগ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের নেতারা। তারা প্রধানমন্ত্রীর কাছে তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাদের যৌক্তিক দাবিগুলো পূরণের আশ্বাস দেন। সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আলহাজ কুনু মিয়ার নেতৃত্বে 1232 জন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছে। শনিবার রাতে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়াকে ফুলের শুভেচ্ছা জানিয়ে তারা বিএনপিতে যোগদান করেন। অন্যদিকে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল লতিফ নিজামীর নেতৃত্বে 8 সদস্যের একটি প্রতিনিধি দল বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আগামী 18-19 অক্টোবর উত্তরাঞ্চল অভিমুখে রোড মার্চ সিলেটের মতোই জনতার ঢল নামবে বলে আশাবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর চাইলে দ্রুত জনগণের দাবি মেনে নিয়ে নির্বাচন দিন। তাপসের আবেগের সঙ্গে নিয়ে জসিম জুয়েলের রিপোর্ট। তাদেরকে আরো দূরে নিয়ে যাবে। আগামী 18 ও 19 তারিখে উত্তরাঞ্চলে রোড মার্চ নিয়ে যৌথ সভা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোড মার্চ নিয়ে সরকারের মন্তব্যের প্রেক্ষিতে তিনি জানান, যখন যারা ক্ষমতায় থাকেন তারা কখনোই বাস্তবতা মেনে নিতে চান না। তারা যে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন সেটিও তারা বুঝতে চান না। আমরা আশা করছি যে স্মরণাধিকারের সবচেয়ে বৃহৎ জনসভা বগুড়াতে অনুষ্ঠিত হবে। উত্তরাঞ্চলের এই রোড মার্চে উত্তরাঞ্চলের জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আহ্বান, সেই আহ্বানে জনগণ সাড়া দেবেন এবং এই সরকারের যে গণবিরোধী কার্যকলাপ, অগণতান্ত্রিক আচরণ, তার বিরুদ্ধে তারা তাদের রায় জানিয়ে দেবেন। এদিকে প্রেস ক্লাবে বিএনপির সাবেক সংসদ সদস্য আফসার আহমেদ সিদ্দিকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে নৈতিকভাবে যোগাযোগ মন্ত্রীর পদত্যাগ করা উচিত। আজকে যে কোনো গণতান্ত্রিক সভ্য দেশে যদি কোনো মন্ত্রীর দিকে আঙ্গুল তুলে দেখানো হয় যে তিনি দুর্নীতির সঙ্গে জড়িত, তার পদত্যাগ করাটা প্রাথমিক দায়িত্ব, তারপরে তদন্ত হবে। এটাই হচ্ছে একটা এথিক্সের কথা, রাজনৈতিক এথিক্সের কথা। কিন্তু দুর্ভাগ্যের কথা, পদত্যাগ তো করছেনই না, আবার সংবাদ সম্মেলন করে পত্র পত্রিকায় যে সমস্ত প্রতিবেদন বেরোচ্ছে, এমনকি বিশ্ব ব্যাংকের যে তদন্ত রিপোর্ট, তাকেও তিনি বলছেন যে সেটাও নাকি মিথ্যাচার করা হয়েছে। প্রেস ক্লাবে অপর এক আলোচনায় বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক বলেন, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না। আওয়ামী লীগকেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে বাধ্য করা হবে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। স্বাগত আবারও সকাল 9টার 21 সংবাদে। এবার আমাদের বিশেষ আয়োজন অনুসন্ধান। মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটিগুলো ব্যাংকের মতোই শাখা খুলছে। সমবায় অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, অনুমোদন না থাকলে শাখা খোলা অবৈধ, তবে প্রতিষ্ঠানগুলোর কর্ণধাররা একে বৈধই দাবি করছেন। এদিকে ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, সমবায়গুলো থেকে সহজ শর্তে কোনো ঋণ পান না তারা, বরং ঋণ নিয়ে বেশি সুদের কারণে বিপাকে পড়তে হয়। ফারুক হোসেনকে সঙ্গে নিয়ে মাহাতির ফারুকের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব। সমবায় অধিদপ্তরের বিধিমালা অনুযায়ী 29টি ক্যাটাগরির সংগঠন সমবায় সমিতির অনুমতি পাবে। তার মধ্যে উল্লেখযোগ্য কোঅপারেটিভ সোসাইটি বা বহুমুখী সমবায় সমিতি। বিধিমালায় বলা আছে, স্থানীয় লোকজনকে সদস্য করে আর্থিক লেনদেন করা যাবে, তবে কি পদ্ধতিতে এ লেনদেন হবে তার উল্লেখ নেই। এই সুযোগটি নিচ্ছে একটি মহল, তবে এ নিয়ে সদুত্তর দিতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। মাল্টিপারপাসটা এটা হলো মন্ত্রণালয় পারমিশন দিতে হবে, আর যে সমিতিগুলি যা আছে এটা তারাই তো রেজিস্ট্রেশন দিয়ে থাকে। সার্টিফিকেট মামলা করার ক্ষমতাটা অন্তত থাকতো, তাহলে কিন্তু অনেকটা ইজি হতো। ওরা যে সাথে সাথে ইচ্ছা করলেই যে কোনো একটা দুর্নীতি বা একটা আত্মসাৎ এই ঘটনা সৃষ্টি করতে পারত না। বর্তমানে সমবায়ের নিজস্ব আইন ও বিচার ব্যবস্থা থাকলেও অতিলোভীরা একের পর এক শাখা খুলে চালাচ্ছে বাণিজ্যিক ব্যবসা। এখন 94 রান করছে সারা বাংলাদেশে।
ঢাকা আছে 33 ব্রাঞ্চেস। এগুলো মানে কি সমিতির সদস্যরা যত বেড়েছে তত সুবিধার জন্য, সবাই সুবিধার জন্য এভাবে একটা অফিস তৈরি। আবার সহজ শর্তে ঋণ পাওয়া যায় এমন ধারণা উড়িয়ে দিলেন ঋণ নেওয়া কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী। যারা মাল্টিপারপাস সমিতি যেটা আছে আপনাদের, মনে করেন এটা আপনার সুদে হার তেমনি একটু বেশি। তারপরে এই মাল্টিপারপাস মনে করেন যদি আপনার কোনো রকম ডিফল্ট হয়ে যায় তাদেরকে মনে করেন দিতে না পারলে এদেরকে হ্যারাসমেন্ট অন্যরকম করে। আমার তো নতুন দোকান, ট্রেড লাইসেন্স হয় নাই, যার কারণে এর জন্য দেয় নাই আর কি। এসব নিয়ে নাখোশ সমবায় অধিদপ্তরের অনেক কর্মকর্তাও। যদি ম্যানেজমেন্টটা যদি ঠিকভাবে যদি চলে তাইলে কিন্তু ভালো, যিনি টাকা রাখছে সেও উপকার পাচ্ছে, আবার যারা নিচ্ছে টাকাটা ইউজ করছে সেও উপকার পাচ্ছে, এই জিনিসটা ওকে। কিন্তু বাট প্রবলেম হচ্ছে কোথায়, সবার তো আর এই এফিসিয়েন্সি এখানে। আমার প্রত্যেকটা উপ আইনে আমরা যখন নিবন্ধন দেই তখন বলাই থাকে কোন এলাকায় কাজ করব। আমি তো সৌদি আরব বা জেদ্দা কোন এলাকার নাম দেই নাই। তবে দীর্ঘদিন সমবায় নিয়ে গবেষণা করা একজন কর্মকর্তার মতে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় এসব প্রতিষ্ঠান নিয়ে নতুন আইন প্রণয়নের কথা ভাবছে। আমরা একটা আইন একটা ভাগ বন্ধ করলাম, আবার দেখা যায় যে নতুন আইনে নতুন বুদ্ধিতে নতুন কৌশলে সে ব্যক্তিটা আবার প্রতারণা করতেছে। আবার সেই প্রতারণা বন্ধের জন্য নতুন আইনের প্রয়োজন হয়ে পড়ছে, নতুন অধিদপ্তরের জন্য নতুন কৌশলের প্রয়োজন হয়ে পড়ছে। মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির কার্যক্রম নিয়ে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বাড়ছে দিনকে দিন। তাদের প্রত্যাশা সরকার এদের কঠোরভাবে নজরদারি করবে। তখন আর করে না। মাহাতির ফারুকী, 21 টেলিভিশন, ঢাকা। এবার প্রবাসী সংবাদ। একুশে টেলিভিশনের ওয়েবসাইটে লাইভ প্রোগ্রাম ও সংবাদ দেখার সুযোগ পেয়ে আনন্দিত যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বাঙালিরা। এ উপলক্ষে নিউ জার্সির প্যাটারসনে মতবিনিময় আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন একুশে টেলিভিশনের ভাইস প্রেসিডেন্ট SM শামসুর রহমান শিমুল। বিশেষ অতিথি ছিলেন উত্তর আমেরিকা ইটিভির মার্কেটিং প্রধান হাসমত মুবিন ও যুক্তরাষ্ট্র প্রতিনিধি গোলাম ফারুক পারভেজ। অনুষ্ঠানের আয়োজক প্রবাসী বাঙালি কল্যাণ সমিতি। এ সময় ইটিভি নিউ জার্সি শাখার পক্ষ থেকে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন শামসুর রহমান শিমুলের হাতে। একুশে টিভি যে আনতেছে ওয়েবের মাধ্যমে আমরা বাংলাদেশে সবকিছু খবর দেখতে পারবো। ওয়েব খুললেই আজকে দেখা যাবে একুশে টিভির মাধ্যমে দেশের মানুষ, দেশের জনগণ, দেশের সংস্কৃতি। আমরা প্রবাসে বসে বাংলাদেশের জন্য মন প্রাণ টানে, ক্ষণিকের জন্য আমরা হলেও বাংলাদেশে যেতে পারছি এই ইটিভির মাধ্যমে। আন্তর্জাতিক কর্পোরেট লোভ আর সরকারের কাটছাঁট নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে চলতে থাকা ওয়াল স্ট্রিট বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। যোগাযোগের সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে সংগঠিত করা হচ্ছে এই আন্দোলন। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইতালি, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, হংকং ও জাপানে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা এই সময় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্লোগান দেয়। তবে ইতালির মিলানে সহিংসতার ঘটনা ঘটেছে। বিক্ষোভ হয়েছে গ্রিসের অ্যাথেন্সেও। আয়োজকরা জানিয়েছেন যুক্তরাষ্ট্র, আফ্রিকা, ইউরোপ ও এশিয়ার 82টি দেশের 951টি শহরে এই বিক্ষোভ ছড়িয়ে পড়বে। মার্কিন কর্পোরেট ব্যবসায়ীদের বিরুদ্ধে গেল 17 সেপ্টেম্বর নিউ ইয়র্কের বাণিজ্যিক কেন্দ্র ম্যানহাটনের ওয়াল স্ট্রিটে এই আন্দোলন শুরু হয়। খেলার খবর। ওয়ালটন সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের পর বোলিং ব্যর্থতার বিপর্যস্ত বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে 8 উইকেটে। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে ক্যারিবীয়রা। টস জিতে ব্যাট করতে নেমে 5 বল হাতে থাকতেই মাত্র 220 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে 42 ওভার 2 বলে 3 উইকেট হারিয়ে 221 রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ সেরা হয়েছেন স্যামুয়েলস। খান আলামিনের রিপোর্ট। শুরুতে সাকিব, তামিম, ইমরুল, আশরাফুলদের আসা যাওয়ার মিছিলে বাংলাদেশকে মনে করিয়ে দিচ্ছিল বিশ্বকাপে 58 রানের দুঃসহ স্মৃতি। মাত্র 1 রানে 3 উইকেট নেই। এ যে 58 রানের ইনিংসের চেয়েও ভয়ঙ্কর। দলীয় 18 রানে আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান সাকিব 12 রানে সাজঘরে ফিরলে 58 সম্ভাবনা আরো প্রকট হয়ে ওঠে। ভাগ্যিস মুশফিক নাসিরের ব্যাট সামলে ওঠে এই বিপর্যয়। প্রথমে অলোক ও নাইমকে নিয়ে তাতে প্রলেপ দেন মুশফিক। অলোক 20 ও নাইম 30 রানে সাজঘরে ফেরার পর নাসিরের দারুণ সূচনা মান বাঁচায় বাংলাদেশের। মুশফিক ক্যারিয়ারের 7ম হাফ সেঞ্চুরি করেন 2-4 ও 1-6। 69 রান করে আউট হন রাসেলের বলে। নাসির দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে বরাবর 50 রান করে সাজঘরে ফেরেন সামির বলে। রোজ 3টি এবং রামপল ও সামি 2টি করে উইকেট নেন।
পুচকে রানের টার্গেট তাড়া করতে গিয়ে দারুণ সূচনা করে হায়াত ও সিমন্সের ব্যাট। হায়াত 39 রান করে আউট হয়ে গেলে আগের ম্যাচের 2 হাফ সেঞ্চুরিয়ান সিমন্স ও স্যামুয়েলস মিলে টাইগার বোলারদের নিয়ে ছেলে খেলা খেলেন। 112 রানের জুটি করে সিমন্স ক্যারিয়ারের নবম হাফ সেঞ্চুরি করে সাকিবের বলে আউট হন। 3-4 ও 3-6 তার ব্যাট থেকে আসে 80 রান। শেষে ব্রাভোকে এক প্রান্তে রেখে একাই টাইগারদের বিধ্বস্ত করেন স্যামুয়েলস, তুলে নেন ক্যারিয়ারের 21তম হাফ সেঞ্চুরি। 12-4 ও 1-6 অপরাজিত 88 রান করে সিরিজ নিজেদের করে নেন স্যামুয়েলস। খান আলামিন, 21 টেলিভিশন। ফুটবল। লিওনেল মেসির গোলে রেসিং সান্তান্দারকে 3-0 গোলে হারিয়েছে বার্সেলোনা। অপর ম্যাচে রিয়াল বেটিসকে 4-1 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। নো ক্যাম্পে মুখোমুখি হয় এই দু দল। খেলার শুরু থেকেই একের পর এক আক্রমণে বেটিসের রক্ষণভাগ দুর্বল করে দেয় বার্সা। 11 মিনিটেই মেসির গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এরপর 28 মিনিটে হার্নান্দোজ গোল করলে 2-0 ব্যবধানে এগিয়ে যায় মেসিরা। খেলার 68 মিনিটের মাথায় আবারও মেসি বল জালে জড়ান। শেষ পর্যন্ত 3-0 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মেসি হিগুয়েনরা। এদিকে অপর খেলার 46 মিনিটের মাথায় হিগুয়েন গোল করে প্রথম এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এরপর 59 মিনিটে কাকা, 69 মিনিটের মাথায় বেটিসের জার্গো মলিনা গোল করে ব্যবধান কমান। এর পরের মিনিটে হিগুয়েন তার দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়িয়ে করেন 3-1। এরপর নিজের হ্যাট্রিক পূরণ করেন আর্জেন্টাইন তারকা হিগুয়েন। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরো একবার। সঠিক পথে মেট্রো রেল নির্মাণে ঢাকা স্ট্রাকচার প্ল্যান অনুযায়ী সেনানিবাস সহ তেজগাঁও বিমানবন্দর সরিয়ে ফেলার বিষয়টি আইনে পরিণত করার দাবি। পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ সরকারের জন্য বড় শিক্ষা। দেশের ভাবমূর্তি ও বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা অর্থনীতিবিদদের। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ইভিএম নিয়ে আইভি তৈমুরের অভিযোগ। নির্বাচন বানচালের ষড়যন্ত্রের কথা বললেন শামীম। দর্শক, 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 203 নম্বর আর লগ অন করুন www.21-tv.com এই ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।